ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। অন্ধকার ঘরে একটা ফ্রেমকে বুকে জড়িয়ে কাঁদছে মোহ। ফ্রেমে থাকা মানুষগুলো তার মায়ের ছবি। তার বাবা মায়ের ছবিটা দেখে কত রাত জেগে কেঁদেছে মোহ হিসেব নেই। হ্যাঁ, হিসেব নেই, কারণ তার মা এই দুনিয়া ছেড়ে অনেক আগে আল্লাহর কাছে চলে গেছে। মোহর ফ্যামিলি বলতে আছে তার বাবা, সৎমা আর ভাই। বাবা আগে ভালোবাসা প্রকাশ করলো, এখন তা প্রকাশ করে না, কারণ তার সৎমা চায় না মোহর উপর কোনো আলগা পিরিত দেখাক। মোহর মা মারা যায় দ্বিতীয়বার সন্তান জন্ম দিতে যেয়ে। দ্বিতীয় সন্তান যখন মৃত জন্ম নেয়, তার মুখ দেখার আগেই মৃত সন্তান নিয়ে ওপারে পাড়ি জমায় তার মা। মোহর মায়ের ইন্টারনাল ব্লিডিং হওয়ার কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি। বাচ্চা জন্ম দেওয়ার আগেই পেটেই মারা যায় সে। মোহর বয়স যখন 4, তখন মা হারা সন্তান সে। বাবা নতুন বিয়ে করলো। চাচিরা ভালোবাসত যখন তার মা বেঁচে ছিল। মা মারা যাওয়ার পর সে অবহেলার পাত্রী হয়ে গেছে সবার কাছে। তার বাবা নতুন বিয়ে করলো। তার মা মারা যাওয়ার 40 দিনও হয়নি তখনও। নতুন মায়ের কাছে ভালোবাসা পাবার জন্য মোহ সারাক্ষণ ঘুরঘুর করলো, কপালে মার ছাড়া অন্য কোনো কিছু তার শরীরে জুটেনি। সৎ মায়ের বাচ্চা হয়েছে 10 বছর পর, কিন্তু যখন থেকে উনি এসেছেন মোহকে সব ঘরের কাজ করতে দিত। মোহ আস্তে আস্তে যখন বড় হলো, সৎ মায়ের জেদ চাপলো মোহকে বাড়ি থেকে বিদায় করার জন্য। ক্লাস 9-এ যখন মোহ উঠলো, তার বিয়ে দিয়ে দেওয়া হলো তার থেকে দ্বিগুণ বয়স্ক লোকের সাথে। বাবার পা ধরে বলেছিল, অনেক আকুতি মিনতি করেছিল যেন বিয়েটা না দেয়, কিন্তু লাভ হয়নি। তার সৎমা বলেছিল যদি সে বিয়ে দিতে বাধা দেয় বাবাকে, ডিভোর্স দিয়ে দিবে, নিজের ছেলেকে নিয়ে চলে যাবে। ক্লাস 9-এ মোহর বিয়ে হয়ে গেল একটা বয়স্ক লোকের সাথে। যখন শ্বশুরবাড়িতে গেল, তখন যে জানতে পারলো ওই লোকের আগের স্ত্রী আছে, সাথে আগের 2টা বাচ্চা। মোহ ভেবেছিল এই বুঝি তার কপাল খুলল, কিন্তু যেখানে নিজে নিজেকে সে অপয়া ভাবে, কপাল কি করে তার সাথ দেয়। মোহর স্বামীর প্রথম স্ত্রী মোহকে দেখে আটকে উঠে, কাছে এসে এক থাপ্পড় মেরে দেয়। নিজের বাড়ির লোক ডেকে আনে, বিচার বসায়। কিন্তু মোহর স্বামী প্রমাণ করে মোহ আর তার ফ্যামিলি তাকে লোভ দেখিয়ে ফাঁসিয়ে বিয়ে করেছে। মোহর সৎমাকে অনেক টাকা দিয়েছিল তিনি বিয়ের জন্য, কিন্তু তা প্রকাশ করলো না বিচারের ভয়। অবশেষে মোহকে ডিভোর্স দিয়ে সমাজের চোখের কাছে আরো এক নতুন পদবিতে জড়িত করলো, ডিভোর্স দিয়ে। অদ্ভুত তাই না? জীবন কত সহজে রং বদলায়। ডিভোর্স দিয়ে মোহকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল স্বামী নামক শ্বশুরবাড়ি থেকে। ছোট বয়সে মা হারালো, ছোট বয়সে ডিভোর্সে পথ পেল। জীবন কত কিছু শেখায়। 15 বছরের মোহ হাসতে ভুলে গেছে, খেলতে ভুলে গেছে, জীবনটা উপভোগ করার আগে অন্ধকারে ছেয়ে গেছে। ডিভোর্স হয়ে যখন মোহ আসলো, তখন তাকে বাড়িতে ঢুকতে দিবে না তার সৎমা জানিয়ে দেয়। কিন্তু তার সৎ ভাই তাকে অনেক ভালোবাসত। ছোট হলেও সব বুঝে ফেলত সে। মোহকে ঘরে ঢুকতে দিবে না বলে যখন বাদ সাধলো তার ছোট ভাই রিহান। তুমি যদি আপুকে ঢুকতে না দাও, আমিও আপুর সাথে বাড়ি থেকে চলে যাব। রিহান বলেছিল। রিহানের বলার জন্য তার সৎমা আসতে দিল। সেদিন রাতে খুব মেরেছিল তাকে চুলার লাকড়ি দিয়ে। ব্যথাতে কাতর হয়ে সারা রাত মাকে ডেকেছিল সে। দিন যায়, মাস যায়, বছরও গেল। মোহ 15 থেকে 21 বছরে পা দিল। সে এখন বর্তমানে সুপার শপে ছোটখাটো জব করে, কারণ সংসারে তার ইনকাম না থাকলে কপালে তার ভাত জুটবে না। অপরূপ অপসরের অধিকার হওয়ার জন্য মোহর সৎমা তাকে আরো দেখতে পারে না। মোহর সুন্দরী থাকার কারণে অনেক বিয়ে এসেও ভেঙে গেছে। ওই যে সমাজের দেয়া নাম ডিভোর্সি। যতবার বিয়ে ভাঙে ততবার সৎমায়ের মারের শিকার হয় সে। কিন্তু 2বার থেকে রিহান বাঁচায় বলে মার খেতে হয় না তাকে। বাবা তার ব্যাপারে এত বেশি উদাসীন যে সবসময় তার সৎমায়ের কথাতে উঠে আর বসে। নিজের স্টাডির খরচটা শুধু নিজে নেয়। স্কলারশিপ পাওয়ার সুবাদে ভার্সিটির ফি তাকে দেয়া লাগে না, কিন্তু কোচিং করার জন্য তো টাকা লাগে। এইভাবে চলছে কায়নাত আফরার জীবন। আসবে কি কেউ জীবনে তার, নাকি এইভাবে ঘুটে ঘুটে মরতে হবে তাকে, কে জানে। লন্ডন নামি দামি হোটেলে চকচকে বেডের উপরে শুয়ে আছে নগ্ন অবস্থায় একটা বিদেশি নারী। মেয়েদের সাথে রাত কাটানো, ড্রিঙ্কস করা নিয়মিত অভ্যাস লন্ডনের টপ ব্যাচেলর বিলিয়নিয়ার ফাইজান ফারিস ফাজে। ব্রেকিং নিউজে কারো নাম থাকলেই এই সুদর্শন পুরুষ থাকবেই থাকবে। নাম, যশ, খ্যাতি, অহংকার, রাগ আর অ্যাটিটিউড রক্তে তার কোটি কোটি মিশে আছে। মেয়েরাই 6 ফিট দেহের নীলচোকালা ফর্সা সুদর্শন পুরুষকে দেখে রাস্তায় হুমড়ি খেয়ে পড়ে, আর উনি এসব হুমড়ি খাওয়া মেয়ে দেখে পৈশাচিক হাসি দেয়। একে তো তার চেহারা নিয়ে গর্ব, এত টাকা তার যে তার 7 পুরুষ বসে বসে খেতে পারবে,
তার একটাই ধারণা, মেয়েরা শুধু টাকা বুঝে। হোটেল থেকে বের হয়ে আসে। আজ তার লন্ডনের শেষ রাত হয়তো, কারণ তার মা বাংলাদেশ ব্যাক করার জন্য আদেশ দিয়েছেন। বাংলাদেশ ব্যাক করার ইচ্ছা তার মনে যদিও বিন্দুমাত্র নেই, তবুও মায়ের কসমে বাধ্য হয়ে যাচ্ছে এক প্রকার। কাল বিকালে তার ফ্লাইট। গাড়ির উপর বসে আকাশের দিকে তাকিয়ে ধোঁয়া ছাড়ছে ফারিস। অন্ধকার কিংবা আলো, আমি সবখানে সেরা। আমি রাজা। এই ফারিস কাউকে ভালোবাসতে পারবে না, কিন্তু ফারিসকে সবাই ভালোবাসবে। ভালোবাসা বলতে কিছুই নেই। আমি খারাপ, সো হোয়াট? আমি খারাপের রাজা। এই বলে বাঁকা হাসি দিয়ে গাড়ি নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে ছুটল। আরেকদিকে বারান্দার ব্যালকনিতে বসে আকাশের দিকে তাকিয়ে আছে মোহ। তার ধারণা, সব থেকে যে তারাটি বেশি জ্বলজ্বল করছে সেটাই তার মা। আমি ভালো আছি মা। মোহ কথাটি বলে দীর্ঘশ্বাস ফেলল। সকালে সবার জন্য নাস্তা তৈরি করছে মোহ। ফজরের নামাজ পড়ে আর ঘুমায় না। যা কাজ বাকি থাকে তা করে ডিউটিতে যায়। ডিউটি শেষ করে হয় কলেজে যায়, না হয় বাসায় ফিরে এসে কোচিং। আজও তাই। নাস্তা বানিয়ে নিজে অল্প খেয়ে ভাইকে নিয়ে বের হলো স্কুলের জন্য। স্কুল তার 8টায়, তাই তাকে দ্রুত স্কুলে ঢুকিয়ে দিল। তার ভাই যাওয়ার আগে দিয়ে টুক করে বোনের গালে চুমু খেয়ে ভিতরে চলে গেল। মোহ হেঁটে সুপার শপে গেল। সুপার শপে বিভিন্ন লোক আসে। কেউ হয়তো বাজে ইঙ্গিত করে, কেউ বা বাজে প্রস্তাবও দেয়, কিন্তু কি আর করা, চাকরি না করলে খেতে পাবে না সে। সারাদিন কাজ সারতে, কলেজ যেতে, কোচিং সারতে মোহরাজ বাড়িতে যাওয়া হয়নি, কিন্তু বাড়িতে ফোন করে জানিয়ে দিয়েছে যে তার ফিরতে দেরি হবে। সন্ধ্যাবেলা দেরি হয়ে যাওয়ার কারণে মোহ রিস্ক নিল না, হেঁটে যাওয়ার। বাসে উঠে পড়ল। এদিকে ফারিস বাংলাদেশে এসে নিজের ওয়ান নাইট স্ট্যান্ড ক্লাবে ড্রিঙ্কস করতে চলে গিয়েছে। সেখান থেকে বেরিয়ে নিজে গাড়ি নিজে ড্রাইভ করে ফিরছে বাড়ির দিকে, কারণ এখন না ফেলে তার মাতাকে আস্ত রাখবে না। একদিকে মোহ বাসে করে আসছে, আর একদিকে ফারিস তার নিউ ব্র্যান্ড ব্ল্যাক কারে করে আসছে। দুজন এক রাস্তাতে করে ফিরছে, শুধু গন্তব্য বিপরীত। এর মধ্যে কই থেকে একটা বাইক এসে ব্রেক ফেল করে ফেলেছে। মাঝখানে বাইক, দুই পাশে বাস আর কার। সময় মতো তারা দুজন না থামালে আজ অঘটন ঘটে যেত। হুট করে ব্রেক করায় বাসের ঝাঁকিতে মোহ আটকে ওঠে। এদিকে ফারিস গাড়িতে বসে ক্রুদ্ধ চোখে তাকিয়ে আছে বাইকের উপর বসা মানুষটার দিকে। বের হয়ে কিছু কিছু বলতে যাবে, তার আগে নিজের গাড়ির কাছ দিয়ে দেখতে পেল বাসের জানালা দিয়ে একটা মেয়ে মুখ বের করে কি হয়েছে তা দেখছে। সাদা ওড়না মাথায় দেয়াতে নুরানি ভাবটা যেন উপচে পড়ছে। মেয়েটা আর কেউ না, জানালা দিয়ে মুখ বের করে দেখছে মোহ, যে বাইরে কি হচ্ছে। মোহকে দেখার সাথে সাথে ফারিসের সারা শরীর বেয়ে মনে হয় যেন কারেন্ট বয়ে গেল। চোখ দুটো স্থির, বুক ধকধক, মন অস্থির। বুকে হাত দিয়ে দেখলো কেমন ঢিপ ঢিপ আওয়াজ আসছে। আবারও তাকাতে যাবে, মোহ জানালার বাইরে মুখ রাখেনি, ভিতরে চলে গিয়েছে। কিন্তু তার আগে বাস তার কারকে ক্রস করে চলে গেল। ফারিস বুকে হাত দিয়ে গাড়িতে ওইভাবে কিছুক্ষণ বসে রইল। নিজে নিজে বলে উঠল, ইম্পসিবল। কথাটা বলে রাগে মাথার রক ফুটিয়ে তুলেছে। জোর স্পিড বাড়িয়ে গাড়ি নিয়ে বাড়ির পথে রওনা দিল। রাতের বেলা দেরি করে পৌঁছাতে মোহর সৎমা নানান কথা শুনিয়ে ফেলেছে এখন। কি রে, কোন নাগরের সাথে লীলা করে আসলি যে এতক্ষণ লাগলো আসতে? কলঙ্কিনী মেয়ে, সব আমার সংসারে সে অন্ন ধ্বংস করার জন্য এসেছে। এইভাবে রাগে গজরাতে গজরাতে আরো নানান কথা তিনি বলেছেন। আহ মা, চুপ করো তো, বিরক্ত লাগছে এখন। রিহান কিছুটা চিল্লিয়ে বলল। তার মা চুপ হয়ে গেল। আবার কিছুক্ষণ পর যে স্টার্ট করবেন উনি এটা জানা কথা। মোহ অভ্যস্ত হয়ে গেছে এসব শব্দ শুনে, কিন্তু মাঝে মধ্যে খারাপ লাগাটা নাড়া দিয়ে ওঠে। আজ রাতে ভাত দিবে না তার এই সৎমা, এই জন্য সে পানি খেয়ে নিজের ঘরে ঘুমোতে গেল। ঘরে যেয়ে দেখলো টেবিলের একপাশে কি ঢাকা আছে। উঠে দেখলো ভাত রাখা আছে, চিরকুটে লেখা, ঝটপট খেয়ে ঘুমিয়ে যা আপু, প্লেটে ধুয়ে রেখে দিস, বেকুবের মতো রেখে দিস না। চোখে পানি টলমল করছে রিহানের চিরকুট দেখে। হাত ধুয়ে মুখ ধুয়ে ঘুমিয়ে গেল মোহ। রাত্রি 12টা। ফাজের পরিবার অধীর আগ্রহে অপেক্ষা করছে তার বড় সন্তানের কখন আসবে। তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে ফারিস একগাদা অ্যাটিটিউড নিয়ে হাঁটতে হাঁটতে আসছে। পরিবারের সবাই দেখে খুশিতে ডগমগ করছে। এতক্ষণ কই ছিলি? ফ্লাইট তো কবে ল্যান্ড করেছে। এপ্রিল এগিয়ে এসে ফারিসের মা, একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম দেশে এসে মা। এখন অনেক টায়ার্ড, আমি ফ্রেশ হয়ে ঘুমাবো। ফারিস বলল নিজের শরীর থেকে জ্যাকেট খুলতে খুলতে। ঢং দেখো। ফারিয়া ভেঙচি দিয়ে বলল, উপরে যা, যে ফ্রেশ হয়ে খেয়ে ঘুমা। ফারিসের বোন। সুলেমান বলল। ফারিস ফারিহার মাথাতে টোকা মেরে উপরে চলে গেল ফ্রেশ হতে। নিজের রুমে এসে ফারিস ফ্রেশ হয়ে উদাম গায়ে বেডে শুয়ে পড়ল উপুত হয়ে।
কিন্তু যখনই চোখ বন্ধ করছে বাসের মেয়েটার মুখটা বারবার ভেসে উঠছে। কি জন্য ভেসে উঠছে সে নিজেও জানে না। স্টপ, কাম ইন টু মাই ড্রিমস। বিড়বিড় করে ফারিস বলে ঘুম দিল। সকালবেলা মোহর সুপার শপ ছুটি আজকে। সে সকালে এমনিতে তাড়াতাড়ি উঠে নাস্তা বানিয়ে ফেলে। আজও তাই নামাজ ছেড়ে নাস্তা বানাতে বসে গেছে। নাস্তা সবাইকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে যখন পড়তে বসে টেবিলে, তখনই তার সৎ মা তার ঘরে এসে মুখের ওপর বাজারের ব্যাগ ছিটিয়ে দিল। জমিদারের মতো বাড়িতে না থেকে বাজার করে নিয়ে আয়। খাচ্ছিস আর হাতির মতো ফুলছিস, শরীরে একটু হাওয়া লাগাস। সেলিনা বেগম পড়া ছেড়ে উঠে পড়ল। মোহ এমনিতে কাজের চাপে কোচিং যাওয়ার চাপে পড়া হয় না। আজ একটু সুযোগ পেয়েছে তো আজকেও কাজ করা লাগবে। কি আর করা, বেরিয়ে গেল বাজার করতে। 3 দিন পর ফারিস অস্থির হয়ে নিজের রুমে পায়চারি করছে। এত অস্থির তাকে কোনো কালে দেখা যায়নি। সিগারেটের কয়টা প্যাকেট যে শেষ করে ফেলেছে তার হিসেব নেই। আমার আহার, নিদ্রা, শান্তি সব কিছু ওই মেয়ে কেড়ে নিয়েছে। কেড়ে নিয়ে উধাও হয়ে গেছে। তাকে এত খুঁজলাম কিন্তু তার দেখা নাই। ইনভিজিবল নাকি? রাগে হাত মুঠো করে কথাগুলো বলছে ফারিস। ফারিহা ঘরে এসে দেখলো তার ভাই হাত মুঠো করে গ্লাস শক্ত করে চেপে বসে আছে। ভাইয়া কি করছিস? হাতটা তো কেটে ফেলেছিস তো। ফারিহা আর্তনাদ দিয়ে বলল। ফারিস তখন স্থির হয়ে তাকিয়ে রয়েছে বাহিরের দিকে। তার এত দিকে মন নাই। ফারিহা হন্তদন্ত হয়ে ফার্স্ট এড বক্স খুঁজে এনে ফারিসকে টেনে নিয়ে বসিয়ে হাতের রক্ত মুছে দিচ্ছে। কি সমস্যা কি তোর ভাইয়া? 3 দিন হয়ে গেল তোর আসার, কিন্তু কারোর সাথে সোজা মুখে তো কথা দূরে থাক, ঘর থেকে বেরো হোসনি। কিছু হয়েছে তোর ভাইয়া? ফারিহা একটু নরম স্বরে জিজ্ঞেস করলো। ফারিস একটা দীর্ঘশ্বাস ফেলে ফারিহাকে সেদিনের ঘটনা সব খুলে বলল। এরপর 3 দিন খুঁজেও সে পায় নাই মেয়েটাকে। এই জন্য মাথায় রক্ত চেপে বসে আছে তার। ফারিহা এতক্ষণ হাঁ হয়ে কথাগুলো শুনছিল। আসলে তার কানটা মনে হচ্ছে তবদা খেয়ে গেছে, নাকি নিজেরই মেমোরি লস হয়ে গেল। যতটুকু জানে তার ভাইয়ের স্বভাব সম্পর্কে, সে তো কোনো ভালোবাসা দূরে থাক, ভালোভাবে কারোর সাথে সোজাভাবে কথা বলবে তাও না। তবে একটু মনে মনে খুশি হলো এই ভেবে যে তার ভাইয়ের রাজত্বে অন্য কোনো নারীর আগমন ঘটেছে। দেখ, আমার ভাল লাগছে না, তুই যা, পরে কথা বলবো তোর সাথে। ফারিস কেমন অসহায়ভাবে কথাটা বলল। ফারিহা কি বলবে বুঝতে পারছে না। আসলে সে কখনো ভাবতে পারে নাই তার ভাই এমনি আশ্রে পড়বে কোনো মেয়ের জন্য। ভাইয়া চিন্তা করিস না, যতটুকু আমি বুঝছি, আল্লাহ যদি তোর মনের সহানুভূতির মাঝে পবিত্রতা খুঁজে পায়, অবশ্যই উনি তোকে ওই আপুর সাথে মিলিত করাবে। এই বলে ফারিহা নিঃশব্দে ঘর ত্যাগ করলো। তাকে আমার হতেই হবে, তাকে আমার না পেলে চলবে না। 3 দিনে আমার সবকিছু হারাম করে দিয়েছে। তাকে না পেলে আমার নিঃশ্বাস নেওয়াটাও দায় হয়ে পড়বে। ফারিস বাঁকা হেসে আবারও ম্যানেজারকে কল দিল খোঁজ নেওয়ার জন্য। বেলা 12টা। মোহ উত্তপ্ত রোদে দাঁড়িয়ে আছে কলেজের একটা ক্লাসে জয়েন দিবে এই জন্য। কিন্তু আজ রাস্তায় যেমন ট্রাফিক, ঠিক সেই লেভেলের গরমও পড়েছে। ঘামে পুরো মুখ ভিজে লাল হয়ে গেছে। অপরদিকে ট্রাফিকে আটকা পড়ে আছে ফারিস। সামনে ড্রাইভার আর ম্যানেজার, পিছনে সে। বিরক্তিতে মুখটা একদম বিষ হয়ে গেছে তার। এই আপনি বের হয়ে দেখেন তো কি সমস্যা। লাস্ট আধা ঘন্টা ধরে বসে আছি এইভাবে, যত সব ফালতু এরিয়া। ফারিস রাগে কথাগুলো বলল। মোহ দাঁড়িয়ে দেখলো এক পিচ্চি রাস্তা মাঝখানে নিজের হাতে পড়ে যাওয়া আইসক্রিম তুলছে। আশেপাশে কত গাড়ি, কেউ যদি ঠেলা মেরে দেয়। ভাবতেই বুক ধুক করে উঠল তার। দ্রুত পদে পা বাড়িয়ে বাচ্চাটাকে কোলে তুলে নিল। বাচ্চাটা ছিল ফারিসের গাড়ির সামনে। যখন মোহ বসা থেকে বাচ্চাটাকে কোলে তুলে দাঁড়ালো, ফারিস ওই মুহূর্তে পাশের জানালা থেকে চোখ সরিয়ে সামনে গ্লাস ভেদ করে চোখ পড়ল মোহর দিকে। চোখ তাৎক্ষণিকভাবে আটকে গেল। ঘামযুক্ত মুখ এতটা কি কারো মোহনীয় হয়? ফারিস ভাবছে, না, আর ভাবা যাবে না। যার জন্য আমার শান্তি গায়েব হয়ে গেছে, সে দেখি আরামসে সেবিকা হয়ে ঘুরে বেড়াচ্ছে। সেদিন ভাবতে যে ওই উধাও। ফারিস বলল। বাচ্চাটার মা মোহর কাছ থেকে তার নিজের কাছে নিয়ে ধন্যবাদ জানালো মোহকে। মোহ এখন রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে দিয়েছে। বুঝছে হাঁটা ছাড়া উপায় নাই তার। মোহর চলে যাওয়া দেখে ফারিস ম্যানেজারকে বলল, ফলো হার। আই নিড ইচ অ্যান্ড এভরি ডিটেলস অ্যাবাউট হার অ্যান্ড আই মিন ইট। আজকের মধ্যে চাই আমার। ফারিহা কলেজের ক্যান্টিনে বসে ফ্রেন্ডদের সাথে সিঙ্গারা খাচ্ছে। মুখে পানি দিয়ে গিলতে যাবে অমনি তার এক ফ্রেন্ড গাল চেপে ধরে নিয়েছে। সামলাতে না পেরে ফারিহার মুখ থেকে পানি বের হয়ে গেছে। খুক খুক করে কেসে উঠল। ফারিহা চোখ তুলে দেখলো তার সামনে একটা পুরুষ দাঁড়িয়ে আছে, রক্তিম চোখ নিয়ে। তার পরনে শার্টটা ভিজা। বুঝতে পারলো তারই মুখের পানি ওনার শার্টে। ফারিহা কটমট করে তাকিয়ে থাকলো ফ্রেন্ডের দিকে। বেচারারও ভয় চুপসে গেছে।
সরি বলতে যাবে অমনি ছেলেটা গ্লাস ভর্তি পানি ফারিহার মাথায় ঢেলে দিল। এমন ঘটনা আকস্মিকভাবে ঘটে যাওয়াতে সবাই দাঁড়িয়ে গেছে, কারণ তারা জানে ফারিহার বাবা এই কলেজে শেয়ারে আছে প্লাস পলিটিশিয়ান। কেউ মজার ছলে হলেও ফারিহার গা ঘেঁষে না, আর উনি পানি ঢেলে দিল। ইউ কোয়াল নাও বেবি। বলেই ছেলেটি চলে গেল। রাগে ফারিহার শরীর রিরি করে উঠছে। ক্যান্টিন থেকে বের হওয়ার আগে ড্রাইভারকে কল দিয়ে ডাকলো। ড্রাইভার আসাতে ফারিয়া চটজলদি উঠে পড়লো। গাড়ি আমি চালাবো, আপনি এই যে টাকাটা নিন, ট্যাক্সি ধরে বাসায় চলে আসুন। ফারিয়া বলে গাড়ি নিয়ে উঠে পড়লো। ফারিয়া গাড়ি চালাচ্ছে। মাঠে দেখলো ওই ছেলেটা বাইকের উপর বসে ফ্রেন্ডদের সাথে হিহি করছে। বিনা অপরাধে তার গায়ে পানি ঢেলেছে। ভাবতে মনে হচ্ছে সারা শরীরে কেউ আগুন দিয়ে দিল। ফারিয়া দেখলো তারা যেখানে আড্ডা দিচ্ছে ওখানে কিছু গর্ত হয়ে কাদা হয়ে আছে। জায়গাটা দেখে ফারিয়া বাঁকা হাসলো। গাড়ি চালিয়ে সেখানে জোরে ব্রেক কষে কাদার উপর, ব্যাস কাদা যে ছিটে পড়লো ছেলেটির গায়ে। ফারিয়া নিজের গ্লাস নামিয়ে চোখে সানগ্লাস দিয়ে বলল, নাও ইটস ইউ কুলার বেবি। ফারিয়া বাঁকা হেসে গাড়ির গ্লাস উঠে চলে গেল। ছেলেটি চোখ মুখ শক্ত করে আছে, বোঝাই যাচ্ছে রাগে তার শরীর কেঁপে উঠছে বারবার। ব্রো, তুই কি ফারিয়া ফাজকে চিনিস? ও তোর গায়ে এভাবে কাদা ছিটালো কেন? রবি, চিনি না, তবে চিনি নিব খুব শীঘ্রই। আর নুহাস চৌধুরী কি জিনিস সেটাও বোঝাবো। এই বলে নুহাস গাড়ি নিয়ে নিজেও বেরিয়ে পড়ল। নুহাস বাড়িতে এসে অনেকক্ষণ যাবৎ দরজা আটকে বসে আছে। তার মা এত করে ডাকলো সে কোনো রেসপন্স করে নাই। এখন ওর মায়ের চিন্তা শুরু হয়ে গেছে। ছোটবেলাতে এই অভ্যাসটা ছিল তার প্রচন্ড। রাগলে নিজের রুমে এসে দরজা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো। আজ এত বছর পরও কি নিয়ে আবার রাগারাগি করে সে এমন দরজা আটকে বসে আছে? বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ার সুবাদে নুহাস অনেক আলাদা সবার থেকে। বড়লোক বাবা মায়ের সন্তান নুহাস হলেও অন্য সব সন্তানদের মতো বিগড়ে যাওয়া কোনো পথ ধরেনি, না এমন কোনো কাজ করেছে সে। নুহাসের চলাফেরা, কথাবার্তা আর বিহেভিয়ার সব হাই ক্লাস। নিজের পড়াশোনা শেষে বাবার অফিস জয়েন করা তার মাস 6 হলো। ফেভারিট কাজ হলো সে কার নাম বাইকে ঘোরাফেরা বেশি পছন্দ করে, তবে অফিসে গেলে নিজের কার নিয়ে যায় সে। অপরদিকে ফারিহা এসে গোসল করতে ঢুকেছে। মেজাজ গরম হলো, বাজির উল্টার প্রতিদান দিয়ে একটু হলেও শান্তি লাগছে। সে কখনো কারোর সাথে মিসবিহেভিয়ার করে না, যতক্ষণ না সামনে থাকা ব্যক্তিটি করে। অথচ আজকে তার ভুল না থাকা সত্ত্বেও কিরকম পুরো ক্যান্টিন ভর্তি মানুষের সামনে পানি ঢেলে দিল। শাওয়ার শেষে নিজের রুমে এসিটা বাড়িয়ে দিয়ে গেঞ্জের প্লাজো পরে শুয়ে গেল। রুমের মিউজিক বক্সের ভলিউমটা আর একটু বাড়িয়ে দিল। গান শুনলে মেজাজ তার ভালো হয়ে যায়, আজও তাই করলো। ফারিস অনেকক্ষণ যাবৎ তার ম্যানেজার অপেক্ষা করছে, কিন্তু তার আসার নামগন্ধই নেই। ফোন করতেও ইগোতে বাজছে তার। রিচ এরোগেন্ট পারসন যখন কারো প্রেমে হাবুডুবু খায় তখনই সমস্যা হয়। ফারিস নিজের কেবিনের চেয়ারে পা উঠিয়ে ঠোঁটে এক হাত দিয়ে চোখ বন্ধ করে মোহর প্রতিবিম্বটা সামনে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আজ চোখ বন্ধ করলে মোহর চেহারা ভেসে উঠছে না, বরং সে যে কাউকে অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে এইটা দেখাচ্ছে। কেবিনের দরজাতে বারবার টোকা পড়াতে ফারিসের ভাবনাতে ব্যাঘাত ঘটে। টেবিল থেকে পা নামিয়ে নিজের পায়ের উপর পা তুলে বসলো। ক্রিম কালারের শার্টে মনে হচ্ছে পুরাই মাখন হয়ে আছে। কামিন। ফারিস গম্ভীর মুখে বলল। দরজা দিয়ে প্রবেশ করলো ম্যানেজার। দেখে বোঝা যাচ্ছে যেন দৌড়ের উপর ছিলেন উনি। গুড নুন স্যার। ম্যানেজার উইশ করে নিজের ঘাম মুছল রুমাল দিয়ে। ইয়া, সিট ডাউন। হাতের ইশারার মাধ্যমে ফারিস বলে উঠল। ম্যানেজার বসে পড়লো অনেক ইতস্তত ভাবে। যেটা জানতে বলেছিলাম জেনেছেন? ভ্রুকুসকে জিজ্ঞেস করলো ফারিস। হ্যাঁ স্যার, সব জেনেছি। ম্যানেজার উত্তর দিল, সো স্টার্ট স্পিকিং। স্যার, মেয়েটার বিয়ে হয়েছিল। ম্যানেজার একটু আমতামতা করে বলল, বিয়ে? একটু অবাক হলো ফারিস। ম্যানেজার মোহর জীবনের পুরা ইতিহাস ফারিসের সামনে খোলা বইয়ের মতো খুলে দিল। স্যার, মেয়েটি এত ভালো যে এত মার খায় তার সৎ মায়ের কাছ থেকে। কখনো কারোর সামনে দুর্নাম করে না। বাপ তার থেকেও নেই, নিজের খরচে নিজে চলে। জীবিত লাশের মতো জীবন তার। বিয়ের প্রস্তাব আসে অনেক, তবে সমাজে কিছু নিম্ন শ্রেণীর মানুষের জন্য আর হয় না। মেয়ের নাম কয়নাত আফরা, মোহ। কোনো ব্যাড রিপোর্ট পেলাম না তার। এক নিঃশ্বাস কথাগুলো ম্যানেজার বলল। ফারিস সব শুনে স্তব্ধ হয়ে গেছে। এত কষ্ট নিয়ে সে বেঁচে আছে। রাগে তার মাথা ছিঁড়ে যাচ্ছে। মোহর জীবন নিয়ে যারা খেলা করেছে তাদের উপর। স্যার, আপনি মেয়েটার খোঁজ নিলেন যে, মানে কি করবেন তাকে? ভয়ে ভয়ে বলল ম্যানেজার। শি উইল বি মিসেস ফাইজান ফারিস ফাজ। নাও লিভ। চোখ মুখ শক্ত করে বলল ফারিস। ম্যানেজার সুরসুর করে বের হয়ে গেল। তবে তার মনে প্রশ্ন উকি দিচ্ছে যে, এরকম সিম্পল মেয়ে, তার উপরে তালাকপ্রাপ্ত মেয়ে, এরকম ধনী লোক বিয়ে করবেন নাকি এক রাতের বিছানার সঙ্গী? ফারিসের মাথার রগগুলো মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে। যেমন রূপে
যেমন ভাবে যেমনই হও না তুমি, এখন থেকে এই মুহূর্ত থেকে প্রতিটা ক্ষণে ক্ষণে প্রতিটা শিরায় শুধু তুমি, ফাইজান ফারিস, ফারিসের কায়নাত হবে তুমি। এখন থেকে যে তোমাকে একটা সেকেন্ডের জন্য কষ্ট দেওয়ার কথা ভাববে, তাকে আরো 10 গুণ বেশি কষ্ট দিব আমি। ফারিস অনেক চোখ মুখ শক্ত করে বলল, বি রেডি টু বি মাই ব্রাইড বেবি। বাঁকা হেসে মোহর নাম নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল ফারিস। মোহ বাসায় ফিরেছে। বাসায় ফিরতে না ফিরতেই গালে আচমকা এক থাপ্পড় খেয়ে দরজার কোণাতে বাড়ি খেয়ে ঠোঁটের এক পাশ কেটে গেছে। মোহ তার ঠোঁটে হাত দিলে বুঝতে পারলো কেটে গেছে অনেকখানি। কাজ কি তোর মরা মা করবে? কবর থেকে এসে করে যাবে? এত দেরি করলি কেন তুই? মোহ তো প্রতিদিন এই সময় আসে, তাহলে এইভাবে মারলো কেন সে ভেবে পাচ্ছে না। মোহকে আরো কয়েক দফা মারলো। রিহান বাইরে খেলতে গেছে বিধায় সেই সুযোগে আরো মেরেছে। তার বাবা টিভি অন করে চা খাচ্ছে। রিহান যখন বাড়িতে এসে শুনলো তার বোনকে মেরেছে, তার মাকে কয়েক দফা ঝাড়লো। ছোট হলো সে মোহর কষ্ট নিতে পারে না। ব্যথাতে মোহ বিছানায় পড়ে আছে, শক্তিটুকু নাই যে উঠবে। রিহানকে ঘরে বন্দি করে রেখেছে ওর মা, যেন বাইরে না বের হতে পারে। একদিন পার হয়ে গেল, মোহ জ্বর নিয়ে ব্যথা শরীর নিয়ে পড়ে আছে। সুপার শপে যেতে পারে নাই সে। না রিহান আসতে পারছে, না কেউ মোহর সেবা করার জন্য আগাচ্ছে। মোহ তার এক মেয়ে কলিগকে অনেক কষ্টে মেসেজ করে দিয়ে বলেছে তার অবস্থা ভালো না। ফারিস পরের দিন যে সুপার শপের লোক দিয়ে খোঁজ নিয়েও মোহকে পায়নি। কি হলো তার? ফারিস মোহর চিন্তাতে ঘেমে গেছে। এপ্রিল ঘরে আসলো, জিজ্ঞেস করছে, কিছু হয়েছে তোমার? এমন লাগছে কেন তোমাকে? ফারিস তার ফিলিংস, মোহর জীবন সব খুলে বলল। আল্লাহ, কি বলিস? আর এখনো তুই বসে আছিস? ও সৎমা যে বলেনি? ও সৎমা যেমন বললি, না জানি নিখোঁজ হওয়ার পেছনে উনি না থাকে। এখনই চল ওর বাসায়। এড্রেস জানিস তো, নাকি ভ্যাবলার মতো নাক মুখ ফুলিয়ে আছিস? এপ্রিল এক প্রকার জোরে বলে উঠল। ফারিস তার মাকে সাথে নিবে না বলছে, কিন্তু তার মা জেদ ছাড়ছে না। শেষে নিজের মাকে বুঝিয়ে মোহর বাসার পথে রওনা দিল। রিহান কোনো রকম জোর করে বের হয়ে মোহর অবস্থা দেখে ভয়ে এক প্রকার কেঁদে দিল। ফর্সা শরীরে মারের দাগ কেমন ছোপ ছোপ হয়ে আছে। রিহান মোহর মাথায় জলপট্টি দিল। ডাক্তার তো ডাকবে না, তার মা বাপ নামে মানুষরূপী জানোয়ারগুলো। কলিং বেলটা বাজছে মোহদের বাড়ির। বিরক্তি নিয়ে সেলেনা বেগম খুলল। সামনে থাকা লোকটাকে দেখে ওনার চোখ ছানা বড়া হয়ে গেল। মুখ দিয়ে গো করে একটা লাইন বের হলো। এত বড় আমেরিকার বিজনেসম্যান এখানে? সেলেনা বেগম সবসময় সুন্দরের পূজারী, নিজের বয়সটা ভুলে যায় অলওয়েজ। সারাক্ষণ টিভি দেখার ফল এইটা উনি চিনতে পেরে গিয়েছে ফাইজান ফারিস ফাজকে। ফারিস সেলেনাকে ক্রস করে ভিতরে গেল। সব রুমে খুঁজতে শুরু করলো মোহকে। আর সেলেনা বেগম তবদা খেয়ে ফারিসের কাজ দেখছে। ফারিস দেখলো বাড়ির শেষ কর্নারের দিকে একটা খুপড়ির মতো ঘর থেকে হালকা আলো আসছে। ফারিস ওই ঘরে পিছিয়ে হন্ততন্ত হয়ে ছুটল। মোহ বিছানাতে জড়সড় হয়ে শুয়ে আছে। মারের কারণে সারা গায়ে ব্যথা আর জ্বরে পুড়ে যাচ্ছে শরীর তার। ঠোঁটও ব্যথা করছে কেটে যাওয়ার কারণে। পিঠ হালকা দেখা যাওয়াতে মারের নীলচে দাগ দেখা যাচ্ছে। ফারিস যেয়ে দেখলো যখন মোহ শুয়ে আছে কেমন করে, আর পিঠের পিছে দাগ দেখে বুকটা ধরাস করে উঠলো। পাটা আগাচ্ছে না মনে হচ্ছে তার। ফারিস যখন কাছে গেল মোহ তখন অচেতন ঘুমেছিল। চেহারা দেখে ফারিসের চোখে পানি চিকচিক করছে। তার মায়ের ধারণা সঠিক, তার মোহকে অনেক বেরহম ভাবে মেরেছে এই মা নামে কুৎসিত মহিলা। ধরতেও ভয় পাচ্ছে, যদি একটু ধরাতে লেগে যায় তার মোহর। ড্রাইভারকে অতি দ্রুত ফোন দিয়ে গেটের সামনে দিয়ে ডাকালো মোহদের বাড়ির। এত অগোছালো জীবনে কখনো কান্না কি জিনিস তার জীবনে ঢুকতে দেয়নি সে। কখনো কাউকে ভালোবাসতে হবে এটাও জানতো না সে। কখনো কাউকে ভালোবেসে যে তার কষ্টে নিজের যে 1000 গুণ কষ্ট হবে এটাও ভাবেনি সে। কখনো কেউ তার রাজত্ব করা জীবনে নিজে সে খুঁটি বসিয়ে তার প্রাণ হয়ে যাবে এটাও সে কখনো ভাবেনি। নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে চোখের কোণের একপাশ মুছে মোহকে সাবধানতার সাথে কোলে নিল, যেন তার মোহ ব্যথা না পায়। মোহকে কোলে তুলে নিয়ে যাওয়ার সময় বাদ সাধল সেলিনা বেগম। এই তুমি এরে নিয়ে কোথায় যাও? তুমি চিনো রে? নামাও রে। সেলিনা বলল। ফারিস রক্তিম চোখে তাকালো সেলিনা বেগমের দিকে। সেলিনা বেগম কেমন যেন ফারিসের চাহানি দেখে ভুরকে গেল। ফারিস দেখলো টি টেবিলে থাকা চায়ের মগ থেকে ধোঁয়া উঠছে। মোহকে একটু সোফায় বসিয়ে মগটা তুলে তার গায়ে ছিটা মারল। ও মা গো! এই বলে হাত পা ছুটতে লাগলো সেলিনা। সবে তো শুরু। আমার মোহর গায়ে তিল তিল করে কয়টা আঁচড় টেনেছেন, তার শতগুণ আপনাকে আমি ফেরত দিব। ওয়েট অ্যান্ড ওয়াচ। আর এই বাড়ি নামক নরক থেকে নিয়ে যাচ্ছি আমি তাকে। বেশি উল্টাপাল্টা তেরাবেকা করলে একদম পিঠের চামড়া তুলে রাস্তার কুকুরদের ওই চামড়ার জুতা পরাবো আমি, ফাইজান ফারিস ফাজ। স্টে অ্যাওয়ে ফ্রম মাই মোহ। ফারিস কথাগুলো বলে মোহকে নিয়ে গাড়ির ভিতর ঢুকলো।
কিন্তু মোহকে জাপটে ধরে কোলেই রাখলো ফারিস। সেলিনা বেগম তখন ফু দিচ্ছে তার হাতে পায়ে আর শরীরে ফ্যানের বাতাস দিচ্ছে। রিহান গেছিল প্রতিবেশীর কাছে মোহর জন্য ওষুধ নিতে। রিহান ফিরে এসে শুনলো পাড়ার লোকের কাছ থেকে মোহকে কোলে করে কোনো বড়লোক ছেলে নিয়ে গেল। দৌড়ে বাড়িতে এসে তার মাকে দেখলো হাতে পায়ে ফু দিচ্ছে। মা, আপুকে কে নিয়ে গেছে? তুমি আবার বিক্রি করে দিয়েছো? রিহান জিজ্ঞেস করলো রেগে। সেলিনা বেগম ঠাস করে ওর ছেলের গালে মারল। 5 বরস, এত কিসের দরদ তোর ওই মাইয়ের উপর তোর? হ্যাঁ, তোর কি নিজের বোন লাগে? আমি যদি ওকে বিক্রি করতাম এখানে বসে নিজের পুড়ে যাওয়া জায়গাতে বসে বসে ফু দিতাম। সেলিনা বেগম রাগে গজগজ করতে করতে বলল, রিহান মার খেয়েও কান্না আসেনি, বরং তার বোনকে এক অজানা ছেলে নিয়ে গেছে তুলে, এটাই তার ছোট মাথাতে আসছে। শপিং মল এপ্রিল ফারিয়াকে ফোন করে জানিয়েছে ফারিস তার ভাবিকে নিয়ে আসছে, কিছু ড্রেস নিয়ে আসতে কিনে, তাই আসছে সে। নুহাস ওর ফ্রেন্ডদের সাথে শপিং মলে দেখা করতে এসেছে। অফিস থেকে স্যুট পরে চলে এসেছে। ফারিহা অনেকগুলো শপিং করে নিচে নামছিল। পিছনে তার শপিং ব্যাগ ধরে আছে তার ড্রাইভার, তার হাতেও কিছু আছে। নুহাস তখন ফোনে কল অ্যাটেন্ড করতে করতে আসছিল। মনোযোগ দুজনের দুই দিকে থাকার কারণে বাহুতে ধাক্কা লাগার কারণে ফারিয়ার ফোন হাত থেকে পড়ে যায় নুহাসের ডান হাত লেগে। নুহাসও নিজেকে সামনে নিয়ে তাকায় ফারিহার দিকে। ফারিহাকে দেখে তার মেজাজ সপ্তমে। ফারিয়া ফুল অ্যাভয়েড করলো নুহাসকে, যেন সে চিনে না। নিজের হাতের ব্যাগগুলো উঠাতে সে ব্যস্ত হয়ে পড়লো। নুহাসের সেটা ইগোতে লাগলো। তখন সে কি করলো, ফারিয়ার ফোনের দিকে তার নজর গেল। নুহাস বাঁকা হাসি দিয়ে ফারিয়ার ফোনের উপর তার বুট পরা পা দিয়ে জোরে চাপ দিয়ে পুরো ফোনের ডিসপ্লে গুঁড়ো করে দিল। ফারিয়া শান্ত দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে আছে, যেন কিছু হয়নি। ইটস ফেয়ার ইনাফ নাও বেবি। নুহাস ফারিহার মুখের কাছে বলল। ফারিহার মুখ অসম্ভব লাল হয়ে আছে, কিন্তু সে নুহাসের দিকে তাকালো না। তার চোখে তার ফোন আইফোন 11 প্রো ম্যাক্সের দিকে, যা তার ভাই তার লাস্ট বার্থডেতে দিয়েছে। তার মন মেজাজ তখনই খারাপ হয় যখন তার বাবা মা আর ভাইয়ের দেওয়া জিনিস যত্নে রাখার পর কেউ সে নষ্ট করে দেয়। নুহাস দেখলো ফারিহা কিছু বলছে না, তখন উঠে দাঁড়িয়ে হাতের চাবির রিং ঘুরাতে ঘুরাতে নিচে গেল। ফারিহা শান্তভাবে উঠে ব্যাগগুলো তুলে নিল। ফোনটা পাশে ডাস্টবিনে ফেলতে যেও ফেললো না, ব্যাগে ঢুকিয়ে নিল। বেশ কিছুক্ষণ পর নুহাস এসে নিচে দেখে ফারিয়া তার গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। নুহাস ভেবেছে হয়তো ফারিয়া তাকে সরি বলতে এসেছে, তাই বাঁকা হাসি দিয়ে তার দিকে আগাচ্ছে। নুহাসের ভাবনাতে পানি ঢেলে ফারিয়া তার হাতের পিছন থেকে একটা মোটা শক্ত ভারী লাঠি বের করলো। নুহাসের দিকে তাকিয়ে ফারিয়া বাঁকা হেসে নুহাসের গাড়ির গ্লাসে একবারই দিল। নুহাস যেন শখ খেল এক প্রকার ফারিয়ার এমন কাজ দেখে। পরপর এমন কয়েকটা বাড়ি মেরে নুহাসের গাড়ির 12টা বাজিয়ে দিল সে। ফারিস্তা ফারিহা ফাস, কারো উদার রাখে না মিস্টার। সুদে আসলে খুব সুন্দর করে ফেরত দেয় সে। যোগ্যতা দেখে নেক্সট টাইম আমার ত্রিসীমানায় আসার চেষ্টা করবেন আপনি। নাও ইটস টাইম টু সে ইউ দ্যাট ইটস ফেয়ার এনাফ টুডে বেবি। নুহাসের কাছে এগিয়ে ফারিহা ওর কানের কাছে মুখ নিয়ে বলল। নুহাসের কান দিয়ে ধোয়া বের হবে মনে হচ্ছে। ফারিহা তার হাতের হাতা উঠে গাড়িতে উঠে বসলো। তার সামনে হাতের তালু ঝাড়ি দিয়ে ফু দিল নিজের সামনে থাকা চুলে। নুহাস ফারিহার কর্মকাণ্ডে এত বেশি অবাক হয়ে গেছে যে তার মানতেই অসহ্য লাগছে যে মেয়ে হয়ে নুহাস চৌধুরীর সাথে টক করে দেয়। ফারিহা নিজের জুতোর দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলে গাড়িতে উঠে পড়ে। পিছন ফিরে তাকায়নি সে। তাকালে দেখতে পেত নুহাসের রক্তিম মুখটা। নুহাস নিজের গাড়িতে এক লাথি দিয়ে জোরে চিৎকার দিয়ে বলল, I will not spare you, Farishta Fariha Faz. This Nuhash Chaudhary will show you something for your show. আরেকটা গাড়ি ডেকে নুহাস বাড়ির পথে রওনা দিল। ফারিস মোহকে নিয়ে বাড়ি পৌঁছালো। এপ্রিল অপেক্ষা করছিল তাদের। ফারিস মোহকে কোলে তুলে নিয়ে আসলো ভিতরে। এপ্রিল দেখলো তার ছেলের কোলে যে নাইটি আছে সে অচেতন অবস্থায় আছে। মেয়েটিকে দেখে এপ্রিলের বুক ধপ করে উঠল। কি বেরহম ভাবে মেরেছে তাকে। সে নিজে ডাক্তার, তারপরে আরো একটা এক্সপার্ট লেডি ডাক্তার আর নার্স আনলো বাড়িতে। ফারিস নিজের রুমে যেয়ে অনেক সাবধানের সহিত মোহকে শোয়ালো তার বিছানা। মোহকে শোয়ানোর পর ফারিস একদিনে তাকিয়ে তার দিকে। এত রূপবতী তার মোহ। এরকম কোনো মেয়েকে কেউ মারা তো দূরে থাক, ফুলের টোকা দেওয়ার আগে 10 বার ভাববে। তার চোখের কোণে বারবার জল এসে জমছে। বৃদ্ধাঙ্গুল দিয়ে মুছছে। এপ্রিল তার ছেলের কাঁধে হাত দিল। ফারিস চোখটা বন্ধ করে লম্বা নিঃশ্বাস নিয়ে বলল, মা, ওকে আমার সুস্থ চাই। তোমার ছেলের নিঃশ্বাস তার মধ্যে। ওর যদি কিছু হয় আমি শেষ হব। না হলে এই দুনিয়া আর ওর জ্ঞান ফিরলে বিয়ে করব আমি। সবকিছু ব্যবস্থা করছি আমি। তুমি শুধু ওকে সুস্থ করো মা। কিছুক্ষণ থেমে ফারিস তার মাকে সোফায় বসিয়ে আবারও বলা শুরু করলো, মা, আমার মোহ কখনো মায়ের স্বাদ পাইনি। তার মা মারা যাওয়ার পর তাকে কখনো কেউ ভালোবাসিনি মা। তোমাকে তো সব বলেছি মা। প্লিজ মা, তুমি আমার মোহকে কখনো ফেলে দিও না। ওকে যে প্রচন্ড রকমের চাই মা। ও
ও আমার সব কিছুতে অভ্যাসে পরিণত হয়েছে। এভরিল তার ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, ফারিয়া আর মোহর মধ্যে আমি কখনো কোনো পার্থক্য করব না। এটা এভরিল সুলেমান ফাজ এর ওয়াদা তোর কাছে। তুই বলার পর থেকে ও আমার সন্তান হয়ে গেছে। ওর পরিচয় হবে ও ফাইয়াজ ফারিস ফাজের বউ। তার বাবা মা বলতে শুধু এভরিল আর সুলেমান থাকবে। ইভেন তুই কখনো ওকে ভুল ক্রমেও কোনো কথা বলিস হার্ড করে, তোকে ছাড় দিব না আমি। ফারিস নিশ্চিত ছিল তার মা কখনো মুখে ফেলবে না। তার মায়ের কাছে এসে সবসময় সবকিছু উর্দি ছিল। ফারিস তার মায়ের কপালে চুমু খেয়ে নিচে গেল কিছু ব্যবস্থা করতে। ফারিহা বাড়ির ভেতরে এসে শুনলো তার ভাবিকে বাসায় এনেছে। হাতে থাকা ব্যাগগুলো সোফায় রেখে হন্তদন্ত হয়ে ভাইয়ের রুমে ছুটল সে। ফারিহা রুমে যেয়ে দেখলো তারা মোহর শরীর দেখছে কোন জায়গাতে ক্ষত আছে কতখানি। এভরিল যখন মোহর পিঠ উল্টালো, মোটা কালশিটে দাগ দেখে ফারিহা বুকের উপর মনে হচ্ছে কেউ যেন কোনো ভারী কিছু চাপিয়ে দিচ্ছে। ওহ আল্লাহ! এইটা বলে মুখে হাত দিল ফারিহা। এভরিল দেখলো ফারিহা এসেছে। সে বলল জামা নিয়ে আসতে মোহর জন্য, যা সে কিনেছে, সিম্পল আর হালকা জামা। ফারিহা জামা এনে দেওয়ার পর এভরিল আর ফারিহা মিলে তার জামা চেঞ্জ করে দিল। এর মধ্যে ডাক্তার আর নার্স হাজির হলো। এরকম নির্যাতন কে করেছে? এইটা পুলিশ কেস ম্যাডাম। লেডি ডাক্তার এভরিলকে বলল, আগে ট্রিটমেন্ট শুরু করুন, পরে এসব দেখা যাবে। এভরিল বলল। ডাক্তার ট্রিটমেন্ট শুরু করলো। মোহর ক্ষতগুলোতে মলমও দিল। শরীরে যে পুষ্টির অভাব এটাও জানালো উনি। বিভিন্ন ইনস্ট্রাকশন দিল যা এভরিলের অজানা নয়। তারপরও সে রিস্ক নিতে চায় না মোহকে নিয়ে। ইনজেকশন পুশ করে দিল। মোহ এখন ঘুমের দেশে তলিয়ে গেছে, সকাল ছাড়া উঠবে না। স্যালাইন চলছে তার শরীরে। ফারিস মোহর হাত ধরে বসে আছে। কিছু খেয়ে নে, আগে নিজে খেয়ে সবল হ, তারপর ওর জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে থাকিস। সুলেমান পিছন থেকে বলে উঠল, বাবা, আই এম অল রাইট। ফারিস উত্তর দিল, আই নো ইউ আর মাই ব্রেভ সান, বাট তোমাকে খেতে না দেখে তোমার মার কষ্ট হয় তা তুমি জানো? সুলেমান ফারিসকে বলল। ফারিস খায়নি দেখে এভরিলও খায়নি। ফারিহা এর মধ্যে হাজির। বাহ, আমি বাদে ফ্যামিলি ড্রামা শুরু। ফারিহা ঘরে ঢুকতে ঢুকতে বলল। এই সময়ে এর মধ্যেও ফারিস হাসলো একটু ফারিহার কথা শুনে। ফারিহা তার ভাইয়ের হাত ধরে বলল, আমার ভাইয়াকে ড্রিয়ারিং মারায় এমন লেদা পেদা না। আর তুই আমাদের জান, আর ও তোর জান। কিন্তু তুই ভাববি ও আজ থেকে আমাদেরও জান। ফারিস্তা ফারিহা ফাজের বোন হিসাবে আমি তোকে দেখব। তাকে কখনো এক চুল পরিমাণ কষ্ট পেতে দেব না। তুই ওর জীবনে কালি মাখা দিনগুলোকে রংধনুর মতো রাঙিয়ে দে। ফারিহার চোখ টলমল করছে। মোহকে দেখে তারাও যে তার মুহে পড়ে ফারিসের মতো বাকি সবাই উইক হয়ে পড়বে ওর উপর কে জানতো। আসলে আল্লাহ আছেন বলে মোহর কপালটা এবার ঘুরলো। কিন্তু মোহ, সে কি করবে জ্ঞান ফিরে? আমাকে ফোন কিনে দে ভাইয়া। ফারিহা বলে উঠলো চোখ মুখে। ফোন তোকে কিনে দিলাম না কিছুদিন আগে, তোর লাস্ট বার্থডেতে? ফারিস ব্রুকোচকে বলল, ওটা এক ইতর বেয়াদব ইবলিশ নামক এক প্রাণী ভেঙে ফেলেছে। ফারিহা নাক ফুলিয়ে বলল, আমি যতদূর জানি আমার ফারিয়া কাউকে এইভাবে বলে না। কি করেছে তোর? এভরিল এতক্ষণ সবার কথা চুপ করে শুনছিল। মা বাদ দাও, মা বাদ দাও, নট ইন্টারেস্ট টকিং অ্যাবাউট হিম। ফারিয়া বিরক্তির সুরে বলল, তাহলে 2টা অর্ডার দিস, কালকে সকালে পেয়ে যাবে। একটা মোহ আর একটা ফারিয়ার জন্য। সুলেমান বলল, ইয়া। ফারিস ফোনে অর্ডার দিয়ে বলল 2টা ফোন। এভরিল সবাইকে তাড়া দিল ঘুমানোর জন্য, কিন্তু ফারিস মোহকে ছাড়বে না। ও ঘুমাবে মোহর সামনে। ভাই, আমি থাকছি, তুই যা। আই প্রমিস। কিছু সমস্যা হলে তোকে ডাকবো। ফারিহা বলল। ফারিস তারপরও শুনছে না। সে মোহর পাশে বালিশ রেখে শুয়ে পড়ল। এভরিল আর সুলেমান হাল ছেড়ে আগিয়ে চলে গিয়েছে। ফারিহা যখন দেখলো তার ভাই যাবে না মানে যাবে না। তোর ফোন দে, যাবি না তো? ফারিহা ব্রুকোচকে বলল, আমার ফোন ভুলেও না, আইপ্যাড আছে নিয়ে যা। ফারিস বলে মুখ বালিশে গুজলো। ফারিহা আইপ্যাড নিয়ে চলে গেল। ফারিস দরজা লক করে তার মোহকে দেখছে। মাঝে মধ্যে একটু করে ছুঁয়ে দিচ্ছে। মোহর ঠোঁটের দিকে তাকালে তার রক্ত গরম হয়ে যাচ্ছে। ঠোঁট ফুলে আছে কিভাবে? মোহকে দেখে তার বারবার একটা কথা মনে হচ্ছে, এই যে নারী তার সামনে আছে, এর মধ্যে তার অন্ধকার জীবনে ছোট একটা আলোর প্রদীপ নিয়ে এসেছে, যার আলোর তেজ অনেক। এই আলোতে তার অন্ধকার জীবনে আলোতে পরিণত হয়েছে। এই আলোকে কখনো নিতে দিবে না সে। ফারিস এসব ভাবছে আর মোহর দিকে তাকিয়ে আছে। চৌধুরী বাড়ি। গাড়ি ভাঙলি কিভাবে বাপ? সিরাজ বলল, নুহা 7 মুঠ করে বসে আছে, কি বলবে সে? শুরু তো আজকে সেই করেছিল, সেদিনের রাগের বসে, কিন্তু সে নিজের হার মানতে নারাজ। থাক, আর জিজ্ঞেস করো না। আমি জিজ্ঞাসা করেও উত্তর পাই না। গাড়ির দিকে তাকিয়ে মনে হচ্ছে কেউ ওর উপরে রাগ তুলেছে। সুমি বলল,
মা আমার খিদে পেয়েছে। প্রশ্ন শেষ হলে খেতে দিবা কি? নুহাস বলল, আয় বাবা, আমি কিছু বলছি তোরে। সুমি বলল। নুহাস ধপাধপ পা ফেলে উপরে গেল নিজেকে ফ্রেশ করে চেঞ্জ করতে। নুহাসের বাবা মা ছেলের এই রাগী ব্যবহার নিয়ে চিন্তিত। রাগলে একদম কেমন হয়ে যায় তার ছেলে, যারে তারা অপমান করে দেয়। কোন মেয়ে যে আছে তোমার ছেলের কপালে? সিরাজ দীর্ঘশ্বাস ফেলে বলল, আছে তো অবশ্যই। আমার ছেলে যদি বউ হয়, যে আমার ছেলের বউ হবে সে হবে বারুদ। আমার ছেলে তাকে এক ধমক দিলে ওই মেয়ে ওরে 10 ধমক দিবে। আমার ছেলে 1 গুণ টেরা হলে ওকে সোজা করার জন্য আমার বৌমা 10 গুণ টেরা হবে। সুমি বলল, এখন বুঝছি তোমার ছেলে এরকম কেন, মা ছেলে দুটোই এক। সিরাজ বিড়বিড় করে বলল, শুনতে পেয়েছি তোমার বিড়বিড়িয়ে এনে বলা কথা। কাল থেকে সকালে উঠে নিজে চা বানায় খাবা, আমারে বললে খবর আছে। সুমি রেগে বলে চলে গেল ওখান থেকে। আরে আমি কি করলাম? সিরাজ ভেবাচাকা খেয়ে বলল। মোহু হালকা টিপটিপ করে চোখ খুলছে, কিন্তু মাথাটা মনে হচ্ছে প্রচন্ড ভার লাগছে তার কাছে। চোখ খুলে আশপাশ দেখে মনে হলো সে কোনো নতুন পরিবেশে এসে পড়েছে। হকচকেই গেল সে। পাশে একটা মেয়ে তাকে ড্যাব ড্যাব করে দেখছে। স্যার! কিছুটা চিৎকার দিয়ে ডাকলো সামনে থাকা মেয়েটা। মোহু হকচকেই গেল। একে তো সে জানে না কোথায় আছে, দুই মেয়েটার চিৎকারে মেয়েটির আবারও চিল্লিয়ে বলল, স্যার, সুন্দরী আফা উঠে গেছেনি, জলদি আহেন। মোহু ভাবছে, মেয়েটা বারবার চিৎকার দিয়ে কাকে ডাকছে, আর আমি এই বাড়ির মধ্যে ঢুকছি কেমনে? এই ভেবেই মাথা ঘুরতেছে। মোহ তার মাথা ধরে সোফায় বসলো। কেমন যেন ভন ভন করতেছে মাথাটা। এত শাউট করস কেন ঝুমা? একটা ভারী কণ্ঠস্বরের আওয়াজ পেয়ে মোহ চোখ তুলে উপরে তাকালো। মোহ দেখলো একটা সুদর্শন পুরুষ মেয়েটিকে বকছে। 3/4 প্যান্ট আর অ্যাশ কালার টি শার্ট পরে আছে। মোহ মাথা চেপে ধরলো আবার। কেমন যেন করতেছে মাথাটা। দেখ, তোর জন্য ও মাথা ধরে বসে আছে, যা নিচে। ফারিস তখন ছুটে সেই ঝুমাকে এইসব বলল। সেই ঝুমাকে দায়িত্ব দিয়েছিল যেন মোহ উঠলে যেন নিচে যেয়ে খবর দেয়, কিন্তু তার আগে সে চিল্লিয়ে পুরাবাড়ি মাথায় তুলেছে। তুমি ঠিক আছো? ফারিস কাছে যেয়ে মোহকে ধরলে মোহ ছিটকে দূরে সরে যায় ভয়। চিনে না জানে না অজানা বাড়ির অজানা জায়গাতে অজানা পুরুষ এসে তাকে ধরছে। কোথায় ব্যথা করছে বলো আমাকে? মা! ফারিস তার মাকে চিল্লিয়ে ডাকছে, আর মোহর মাথায় আসছে না কেন সে এরকম করছে। সে কি চিনে তাকে? এভরিল দৌড়ে উপরে আসলো। দেখলো মোহ ফারিসকে ভয় পাবার কারণে তার থেকে দূরে কোণে চুপটি মেরে বসে আছে। এভরিল মোহর অবস্থা বুঝতে পারে। ফারিসকে ইশারা শান্ত হতে বলে, কিন্তু ফারিস অস্থির হয়ে গেছে মোহর অবস্থা দেখে। মা, ওর মাথায় পেইন হচ্ছে মেবি, দেখো তো কেমন করে ধরে বসে আছে। ফারিস অস্থির গলাতে বলল। এভরিল দেখলো সে শান্ত হচ্ছে না, তখন না পারতে সুলেমানকে ডাকলো সে। সুলেমান বের হচ্ছিল কাজে। এভরিলের ডাকে উপরে আসলো। এভরিল ইশারায় ফারিসকে নিচে নিয়ে যেতে বলছে, কারণ ফারিসের এমন অস্থিরতা মোহর উপর খারাপ প্রভাব ফেলবে। মোহর কাছে এই পরিবেশ আর মানুষ দুটোই অজানা। সুলেমান নিয়ে গেল কোনো রকমের ফারিসকে নিচে। এভরিল মোহর কাছে যেয়ে তার মাথায় হাত বুলালো। মোহ একটু দূরে সরলো ভয়। হেই হানি, ইটস মি, ডোন্ট স্কেয়ার্ড। মোহকে এইভাবে সান্ত্বনা দিয়ে এভরিল বুকের মধ্যে চেপে ধরল তাকে। মোহ আশ্রয় পেল বহুদিন বাদে। মায়ের স্নেহের পরশ হালকা অনুভব করলো এভরিলের কাছে। এভরিল মোহর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলছে, আমার মামনিকে এখন আমি নাস্তা খাইয়ে দিব, আর 2 মা আমি গল্প করবো, ঠিক আছে? মোহ হ্যাঁ সূচক মাথা নাড়ালো। এভরিল ঝুমাকে ডেকে নাস্তা আনালো। ঝুমার সাথে মোহর পরিচয় করিয়ে দিল। মোহ মিষ্টি করে হাসলো। ঝুমা একটু খাটো, তবে দেখতে সুন্দর, অনেকটা শ্যামবর্ণের হলো। এভরিল মোহকে খাওয়াচ্ছে আর এটা সেটা গল্প করছে। মোহর মনে হচ্ছে তার মায়ের সাথে কথা বলছে। আচ্ছা, সব মেয়েদের শরীর থেকে কি মিষ্টি মিষ্টি ঘ্রাণ আসে? জ্ঞান হবার পর থেকে মোহর কপালে মার ছাড়া কিছুই পায়নি। এভরিলের কথাতে সে মনে হচ্ছে তার মা পেয়েছে। কিন্তু কিছু কথা বলি, তুমি মন দিয়ে শুনবে, ঠিক আছে? এভরিল মিষ্টি করে হেসে বলল। মোহ একটু হেসে ফেলল। যে ছেলেটা তোমার জন্য অস্থির হয়েছিল না সকালে, ঝুমকে বকলো, সেটা আমার ছেলে, হাইয়েস্ট ফারিস ফার্স্ট। এভরিল বলল। এভরিল শুরু থেকে শেষ অবধি অনেক গুছিয়ে বুঝিয়ে মোহকে সমস্ত কথা বলল। তাকে কিভাবে চিনে, তার সৎমায়ের আচরণ, সবকিছু। বাড়ির সবাই থেকে কিভাবে চিনে, ফারিসের চিন্তা, অস্থিরতা, সবকিছু খুলে বলল সে। সবকিছু শুনে মোহর চোখে পানি এসে গেল। আর সে ভাবছে, কেউ কাউকে কখনো এত বেশি ভালোবাসতে পারে, কাউকে এতটা চাইতে পারে যে তার জন্য সমস্ত দুনিয়ার সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে পড়ে। কিন্তু মা, আমার জীবনে অনেক বড় দাগ আছে, আমি যে ডিভোর্সি। মোহ কাঁদতে কাঁদতে বলল, হুস,
তোর পরিচয় হবে শুধু আজ থেকে একটাই, যে তুই ফার্স্ট বংশের পুত্রবধূ। এভরিল মোহকে বলল। মোহ এত খুশি পেয়ে মনে হচ্ছে আল্লাহ তার উপর মুখ তুলে চেয়েছে। তার ভাগ্যে মা, বোন, বাবা আর এই ব্যক্তিটি তার কপালে দিয়েছে। দ্বিধা, সংকোচ, ভয় আর অনেক কিছু একসাথে সে ভিড় খাচ্ছে মোহর মনে। তার ছোট ভাই রেহানের কথা বেশ মনে পড়ছে তার। এভরিল চলে যাওয়ার পর মোহ গোসল করে বের হলো। এভরিল তার জামাগুলো আলমারিতে সাজিয়ে দিয়ে গেছে। চুল মুছছে মোহ আর একদিনের সামনে থাকা গোল একুরিয়ামের একটা গোল্ডফিশের দিকে তাকিয়ে আছে। মাছটা শুধু এদিক সেদিক নেচে বেড়াচ্ছে। ফারিস নিচে থাকতে না পেরে উপরে আসলো। উপরে এসে মোহকে কমলা রঙের জামাতে দেখে তার উপর দুধে আলতা রং সৌন্দর্য উপচে পড়ছে। পিঠের মারের কালচেটে দাগগুলো বোঝা যাচ্ছে। ফারিস আস্তে আস্তে মোহর পিছনে গিয়ে দাঁড়ালো। মোহ ঘুরতে চেয়ে ফারিসের নাকের সাথে নিজের নাকের ধাক্কা খেলো। মোহ নাকে হাত দিয়ে চোখ তুলে তাকালো, দেখলো সকালের ছেলেটি এটা, ইনি মায়ের ছেলে ফারিস। মোহ চোখ নিচু করে মাথা ঘুরে সরতে গেলে ফারিস মোহর কোমর টেনে তার দিকে ঘুরিয়ে কোমরে চাপ দিয়ে মোহকে একটু উপরের দিকে তুলে। মোহ এই প্রথম কোনো ছেলের স্পর্শ পেয়ে কেমন যেন আটকে উঠেছিল, কিন্তু নিজের শরীরের শিরা উপশিরা যে ক্ষুদ্র ক্ষুদ্র শিহরণ বয়ে যাচ্ছিল সেটাও সে বুঝতে পারছিল। অনেক হয়েছে ঘোরাঘুরি, আর না। এখন থেকে তোমার সশরীরের তুমি সহ সর্বক্ষণ আমার কাছে উপস্থিত থাকবে। আর হ্যাঁ, প্রথম যদিও আমি তোমার কাছে নতুন মানুষ, তবু একটা কথা ক্লিয়ারলি শুনে নাও। তোমাকে এই যে ধরেছি সেটা ছাড়ার জন্য নয়। কেউ এটা ছাড়ানোর চেষ্টা করলে বা তুমি চেষ্টা করলে মোহ ঠোঁটে বৃদ্ধাঙ্গুল দিয়ে ঠেকিয়ে নেক্সট আর চাঁদ মামা আর সূর্য মামাকে দেখতে পাবে না। ফারিস মোহর কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে কথাগুলো বলল। নিচে চলো। ফারিস মোহর মুখে ফু দিয়ে হাত ধরে নিচে টানতে টানতে নিয়ে গেল লিভিং রুমে। ফারিসের মোহ যখন নিচে নামলো তখন দেখলো মোহর সৎমার বাবা ঠকছে গার্ডের সাথে জোরাজুরি করে। ফারিস চোখের ইশারায় ঘাড় বাঁকিয়ে গার্ডদের বাধা দিতে না করে তাদের জান, অসভ্য লোক। গার্ড বিড়বিড় করে বলল। মোহর সৎমাকে দেখে লাস্ট মার কথা মনে পড়তেই ফারিসের পেছে লুকিয়ে পড়ে আর তার হাত দিয়ে ফারিসের দুই হাত খামছে ধরে থরথর করে কাঁপছে। এভরিল বুঝতে পেরে ফারিসকে সামনে আগাতে বলে ইশারায়, আর উনি মোহর হাত শক্ত করে ধরে। এভরিলকে এক হাত দিয়ে মোহ অনেক শক্ত করে ধরে আছে। ও ভাবছে আজ আবার ওকে নিয়ে যেয়ে মনে হয় মারবে। ফারিসের চোখ স্থির, দৃষ্টিতে এখনো তাদের দিকে। হেঁটে হেঁটে সোফায় বসলো পায়ের উপর পা তুলে। তো কি চাই এখানে? এখানে কোনো ত্রাণ বিতরণ কিংবা টাকা ছিটানো হচ্ছে না যে আপনারা আসছেন। ফারিস বাঁকাভাবে উত্তর দিল। সেলিনার তার স্বামীর মুখ অপমানে লাল হয়ে গেল, দাঁত মুখ খিচে বলল, আমাদের মেয়ে তুলে এনে গুন্ডামি করে, আমাদের অপমান করেন আপনি? মোহর বাবা বলল, কে আপনার মেয়ে? ফারিস একটু থেমে বলল। সেলিনা কারো তোয়াক্কা না করে মোহকে এপ্রিলের পিছন থেকে টানতে যাচ্ছিল। খবিশ মহিলার নখ বড় হওয়ার কারণে মোহর হাত ধরে টানাতে আঁচড় কেটে দিল। আহ! মোহ ব্যথাতুর আওয়াজ করে ওঠে। এপ্রিল সাথে সাথে সেলিনাকে এক থাপ্পড় মেরে বসলো। সেলিনা এক থাপ্পড় খেয়ে নিচে তবদা খেয়ে বসে পড়ল। সাহস তো কম না, আমার মেয়েকে আমার সামনে আঘাত দেন, বের হন এক্ষুনি। এপ্রিল রেগে গিয়ে বলল। মোহর বাবা এসে সেলিনাকে তুললো আর সে জানালো, মোহকে খুব শীঘ্রই নিয়ে যাব, তাই বেমানি করে রাখতেও পারবেন না। মোহর কাঁপাকাঁপি দেখে এপ্রিল তাকে দ্রুত পদে ঘরে নিয়ে গেল। এদিকে ফারিস কাকে যেন ফোন দিয়ে বলল, সন্ধ্যায় সব রেডি চাই বাবা। 2 দিন পর সকাল থেকে ফাজ ম্যানশন এ খুব জোরসে পুরা বাড়ি সাজানো হয়েছে আর অনেক মানুষ কাজ করছে। মোহ জানালা দিয়ে দেখছে, এত সাজ আর এত মানুষ কখনো দেখে নাই সে। সকাল সকাল এমন ঘটনার পর থেকে মোহ ঘর থেকে আসে নাই। তার মনে এটাও চলছে তার এখানে থাকা ঠিক হবে না। যদি ওনার ক্ষতি করে দেয় বা এই পরিবারে সে সব রকম আদর ভালোবাসা পেয়েছে, এখন তার কারণে যদি এসব মানুষদের ক্ষতি হয়ে যায়, এটা তো সে চায় না। ফারিসের মুখের সামনেও সে আসেনি। তার প্রচন্ডভাবে নিজের উপর ঘৃণা আসছে, এই ভেবে যে নিজের ভালো দেখতে যেয়ে সেই ফ্যামিলির ক্ষতি করতে পারে না। মোহ আর 7 পাঁচ না ভেবে ঘর থেকে বেরিয়ে গেল সবার আড়ালে। উদ্দেশ্য তার রেল স্টেশনে যাওয়া। মোহ যে কাপড়ে ছিল সে কাপড়ে বের হয়ে গিয়েছে। এদিকে ফারিহাকে ঘরে পাঠিয়েছে এপ্রিল, যে মোহকে রেডি করিয়ে দিতে সন্ধ্যার জন্য। দুজন একসাথে রেডি হবে আর আলোচনাও করবে। ফারিসও মোহর সামনে আসেনি এই ভেবে যে হয়তো শকে আছে, এই পরিস্থিতি বা তাকে মেনে নিতে সময় প্রয়োজন এই জন্য। কিন্তু কে জানতো মোহ অন্য প্ল্যান করে বসে আছে। ফারিহা ঘরে এসে বসে আছে আর মোহকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। আধা ঘন্টা ধরে খুঁজে যাচ্ছে সে, কিন্তু মোহর কোনো দেখা নেই। নিচে যেয়ে নার্ভাস হয়ে এপ্রিলকে জানালে সে তাৎক্ষণিকভাবে সুলেমানকে ইনফর্ম করে। সুলেমান ফারিসকে জানানোর আগে নিজে একবার খুঁজে দেখার ট্রাই করলো, কিন্তু কোনো হদিশ নেই মোহর। সবার মুখে অন্ধকার নেমে আসছে।
ফারিস ভ্রুকুচকে তাকিয়ে আছে সবার দিকে যে কি হলো। ভাইয়া, ভাবিকে পাওয়া যাচ্ছে না। ফারিয়া ভয়ে ভয়ে জানালো। পাওয়া যাচ্ছে না মানে? কোথায় যাবে সে? পাল্টা প্রশ্ন ফারিসের। আমি জানি না ভাইয়া, 1 ঘন্টা ধরে আমি আর মা বাবা খুঁজছি। ফারিয়ার উত্তর, 1 ঘন্টা ধরে খুঁজছিস আর এখন জানাচ্ছিস আমায়? চিল্লিয়ে বলছে ফারিস। শান্ত হ, এইভাবে না চিল্লিয়ে খুঁজি কোথায় গেল মেয়েটা। এপ্রিল চিন্তিত সুরে বলল, ওকে যদি কেউ নিয়ে যায় তাকে জ্যান্ত পুঁতে ফেলবো, আর ও যদি স্বইচ্ছায় যেতে চায় তাহলে ওর কি হাল করব আমি নিজেও জানি না। ফারিস রেগে কথাগুলো বলে উপরে গেল। এপ্রিলের ভেতরটা ধূপ করে উঠল, কারণ সে জানে তার ছেলে রাগলে কতটা হিংস্র হয়ে যায়। ফারিস মোহর রুমে গেল, যে নিজের মাথার চুলগুলোকে মুঠ করে ধরে আছে, চোখগুলো রক্তিম বর্ণ হয়ে আছে। ওয়াই ড্যাম ইট। ফারিস সোফায় লাথি দিয়ে চিৎকার দিয়ে বলল, ফোন বের করে গার্ডকে কল দিল। এই 1.5 ঘন্টা সকল ফুটেজ আমি দেখতে চাই, এক্ষুনি আমার সামনে। গার্ড ফুটেজ নিয়ে ফারিসের সামনে আসলো। ফুটেজ যখন ল্যাপটপে চেক করলো, কিছুক্ষণ বাদেই দেখতে পেল একটা মেয়ে মাথায় ওনা দিয়ে মুখ ঢেকে কাজের লোকদের সাথে হাড়ি হাতে ধরে বেরিয়ে গেল। আর একটু জুম করে দেখলো ফারিসের চোয়াল শক্ত হয়ে যায়, কারণ মোহর ডান হাতে 2টা তিল আছে একটু গ্যাপ রেখে। হাড়ি তোলার সময় ওনাটা সরে গিয়ে দেখা যাচ্ছে তিল স্পষ্ট। ল্যাপটপটাকে একটা আছাড় দিয়ে গুড়িয়ে দিল, সাথে সাথে ফোন বের করে কল দিল তার পার্সোনাল গার্ডকে। লোকাল, প্রাইভেট আর যত রেল স্টেশন, বাস স্টেশন আছে সব অফ করা হোক। দরকার পড়লে টাকা দাও, আটকাও, কিন্তু কোনো কিছু যেন না চলে। আর তোমার কাছে একটা ছবি পাঠাচ্ছি, লোকদের সেট করো, জানাও 20 মিনিটের মাঝে এই কোথায়। অনেকটা শক্ত করে জবাব দিল ফারিস। অপরপক্ষে কিছু জবাব শোনার আগে ফোন কেটে দিল সে। হোয়াট হ্যাভ ইউ ডান? ইট উইল বি ভেরি হেভি ফর ইউ সুন বেবি, ইউ উইল রিগ্রেট ফর টুডে। অ্যান্ড হোয়াট হ্যাভ ইউ ডান? ফারিস বাঁকাভাবে বলল, 25 মিনিট পর। ফারিস মোহর রুমে ছিল, কলের অপেক্ষা করছে সে, মাথায় 2 আঙ্গুল ভর দিয়ে। কল বাজছে, ফারিস ফোন পিক করলো। এনি নিউজ? ফারিস জিজ্ঞেস করলো। ওকে, আই এম কামিং ইন 5 মিনিটস। ফারিস জবাব দিল। ফারিস নিচে নেমে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়লো, আর তার মাকে জানালো আজকের পার্টি ক্যান্সেল করতে। আজকের পার্টি কখন হবে ডেট জানিয়ে দিবে, প্রেসকে জানিয়ে দিতে বলল। কোথায় যাচ্ছিস তুই? সুলেমান জিজ্ঞেস করে। পাখিকে খাঁচায় বন্দি করতে। ফারিস জবাব দিয়ে গাড়ি নিয়ে টান দিল তার গন্তব্যে, রেল স্টেশন। মোহ অপেক্ষা করছে ট্রেনের, কিন্তু পাচ্ছে না। আশেপাশে অনেক মানুষ, কিন্তু টিকিট নাকি কাটা বন্ধ করে দিয়েছে। হুট করে কি হলো যে বন্ধ করে দিল? চোখের সামনে একটা লোকাল বাস দেখতে পেল মোহ, হাতে নিজের পার্সটা নিয়ে এগুলো বাসের দিকে। যখনই বাসে উঠতে যাবে কেউ হ্যাচকা টান দিয়ে সজোরে গালে এক থাপ্পড় দিল। মোহ থাপ্পড় খেয়ে নিচে ছিটকে পড়ল। আশেপাশের মানুষ হা হয়ে তাকিয়েছে এইটা দেখে। ফ্ল্যাশব্যাক। ফারিসকে তার গার্ড ফোন করে জানালো যে, স্যার, আপনি যে ছবি পাঠিয়েছেন সেই মেয়েটি কমলাপুর রেল স্টেশনে বসে আছে ব্রেঞ্চের উপর। বর্তমান। ফারিস সেটা শুনে এসে মোহর কাছে আসে। মোহ গালে হাত দিয়ে টলমল চোখে ফারিসের দিকে তাকালে ফারিসের লাল চোখ দেখে ভয় পেয়ে যায় সে। ফারিস মোহকে তুলে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে যায়। উস্কো খুস্কো চুলে ফারিসকে কেমন বিধ্বস্ত লাগছে। ফারিস নিজের গাড়ির দরজা খুলে মোহকে ধাক্কা দিয়ে সিটে বসালো, সিট বেল্ট লাগিয়ে দিল। ঘুরে এসে নিজেও গাড়িতে বসলো। মোহ থরথর করে কাঁপছে ফারিসের এমন ভয়ঙ্কর রূপ দেখে। ফারিস খুব জোরে ড্রাইভ করছে, মোহ ভয়ে কিছু বলতে পারছে না, হাত দিয়ে চোখের পানি মুছিয়ে যাচ্ছে। ফারিস আধা ঘন্টা পর ড্রাইভ করতে করতে একটা ফার্ম হাউসে আসলো। মোহকে গাড়ি থেকে নামিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে ওই ফার্ম হাউসের ভিতর। একটা রুমে যেয়ে ফারিস মোহকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিল। মোহ কবজিতে ব্যথা পেল, টু শব্দ করলো না। তার জান শুকিয়ে যাচ্ছে ফারিসের এমন আচরণে, কারণ ফারিসের এমন রূপের সাথে সে পরিচিত নয়। খুব শখ না উদারতা দেখানোর, খুব শখ দূরে যাওয়ার, খুব শখ আমার সেদিনের কথাগুলোর অবাধ্য হওয়ার। সব শখ মিটাচ্ছি তোর আমি। চিল্লিয়ে কথাগুলো বলছে ফারিস। ফারিসের এমন চিল্লানিতে মোহর ভিতর মনে হচ্ছে কেউ যেন খামচি ধরে আছে, আর কান ভৌ ভৌ করছে তার। ঘরে বসে মোহ নিঃশব্দে চোখের পানি ফেলছে। ফারিস থাপ্পড় মেরে বেরিয়ে যাওয়ার পর আর আসেনি। এদিকে একা একা থাকতেও ভয় লাগছে তার। আধা ঘন্টা পেরিয়ে গেছে, ফারিসের আসার নামগন্ধ নেই ঘরে। আর এদিকে চারিদিক গুটগুটো অন্ধকার নামছে আস্তে আস্তে। 1 ঘন্টা পর ফারিস রুমের দরজা খুলে আসলো। মোহ ফারিসকে দেখে ভয়ে কুকড়ে যেয়ে দাঁড়িয়ে পড়ে দেয়ালে ঘেঁষে দাঁড়ালো। ফারিস মোহর মাথায় ওনাটা দিয়ে টানতে টানতে নিচে নিয়ে যাচ্ছে। মোহ জিজ্ঞেস করতে পারছে না কোথায় নিয়ে যাচ্ছে তাকে। রক্তিম চোখে ফারিসের রাগ যেন বের হয়ে আসছে। ফারিস যখন মোহকে টানতে টানতে নিচে নিয়ে আসলো, তখন মোহ দেখতে পেল নিচে একজন মুরব্বী বসে আছে। ফারিস মোহকে সোফাতে বসিয়ে নিজেও সোফার উপর বসে পড়ল। স্টার্ট।
ফারিস থমথমে আওয়াজে বলল, মুরব্বী তাকে বিয়ে পড়ানো শুরু করলো। বিয়ে পড়ানো দেখে মোহর টনক করলো। তার মাথা ঘুরাচ্ছে যে কি হচ্ছে এইসব। দাঁড়াতে গেলে ফারিস তার হাতের কবজি অনেক শক্ত করে ধরে। ডোন্ট ইউ ইভেন ট্রাই টু ডেয়ার টু ডু দিস। ফারিস দাঁতে দাঁত চেপে বলল, মুরব্বী অর্থাৎ কাজী সাহেব পেপার আগিয়ে মোহকে সাইন করতে বলে, কিন্তু মোহ সাইন করে না। তার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে ইতিমধ্যে। সাইন করো, এত কাঁপাকাঁপি বাসর রাতের জন্য রাখো। ফারিসের শক্ত জবাব, আমি পারবো না। মোহ ভয়ে ভয়ে বলল, দেখ মেজাজ খাইস না, যা বলছি কর, নয়তো তোর সামনে এই কাজীকে খুন করে ফেলবো আজ আমি। ফারিস রেগে বলল। মোহ অসহায় চোখে তাকালেও ফারিস সেদিকে পাত্তা দেয়নি। এদিকে কাজীও ভয় আছে, কারণ হুমকি খেয়ে কাজে আসতে বিয়ে পড়াতে। মোহ আর উপায় না দেখে চোখে পানি নিয়ে সাইন করে দিল। হয়ে গেল অন্যের সহধর্মিনী। নিজের উপর রইল না নিজের অধিকার, এখন থেকে সবটুকু জড়ি তার। মোহর সাইন শেষ হইলে ফারিস সাইন করে ফেলে। লিগেলি তার এখন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। ইয়োর টাইম আপ নাও। নিচে আমার গার্ড আছে, আপনার পাওনা বুঝিয়ে নিন। জাস্ট লিভ নাও। ফারিস কাজীকে বলল। ফারিস এমন থ্রেটমূলক কথা শুনে সুরসুর করে কাজে চলে গেল। ফারিস মোহর দিকে তাকিয়ে আবারও হাত টানতে টানতে উপরে নিয়ে গেল। ফারিস বাড়িতে জানিয়ে দিয়েছে কি করবে আজ। 2 দিন আগে সন্ধ্যাবেলা ফারিস তার বাবার সাথে প্ল্যান নিয়ে আলোচনা করছিল যে আজকের পার্টিতে মোহকে সবার সামনে উপস্থিত করে বিয়ের তারিখ ঘোষণা করবে মিডিয়ার সামনে। তাই তার বাবাকে সব ব্যবস্থা করতে বলেছিল, কিন্তু তার আগে মোহ সব ভেস্তে দিল। ফারিস মোহকে বেডের উপর ছুঁড়ে মারল। বেডের উপর ছিটকে পড়ল মোহ। ফারিস তার শার্টের 2টা বোতাম খুলে আস্তে আস্তে আগাচ্ছে মোহর দিকে। মোহ নিচে নামতে গেলে ফারিস মোহর পা টান মেরে কাছে আনে। মোহর মুখের উপর ফারিসকে গরম নিঃশ্বাস পড়ছে। এই মুহূর্তে মোহর মনে ফারিসের জন্য সবকিছু আওলা ঝাওলা লাগছে। দেখুন, আমার সময় চা। পুরো কথা মোহ বলার আগে ফারিসের আঙ্গুল মোহর ঠোঁটে গিয়ে পড়ল। ডোন্ট সাউন্ড। সময় দিতে চেয়েছিলাম আমি, কিন্তু সময়টাকে কিভাবে ইউজ করলে। না করেছিলাম না আমি আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবিতে, বলো। অনেক জোরে চিৎকার দিল ফারিস। মোহর আত্মা ভয় শুকিয়ে কাঠ হয়ে গেল এমন আওয়াজ শুনে। আমি তো আপনার ক্ষতি হোক এই জন্য। মোহ ভয় ভয় বলল, ও রিয়েলি? আমার ভালো চাইছিলে? ইউ ডাফার। আমার ভালো যদি এতটাই বুঝতে, তাহলে এটাও বুঝতে তোমাকে ছাড়া আমি কেমন হয়ে যাই। তোমাকে ছাড়া আমি আমার জীবনটা নিশ্চল ভাবি। তোমাকে ছাড়া এই দুনিয়াটাকে ছারখার করে দিতে ভাবি। আর তুমি তোমাকে আমার থেকে আলাদা করতে চাইছিলে। হাউ কুড ইউ? ফারিস আরো জোরে চিল্লিয়ে, আমার ভুল হয়ে গেছে। মোহ বলল। ফারিস কাছে এসে মোহর ঠোঁটে নিজের আঙুল রেখে বলল, এইভাবে তো জ্বালাটা কমবে না আমার। আমি আমার ওয়েতে তোমাকে শাস্তি দিব। ফারিস বলল। ফারিসের কথা বুঝে ওঠার আগেই ফারিস নিজের ঠোঁট দ্বারা মোহর ঠোঁট চেপে ধরল। মোহর জীবনে চুমু নামক এই জিনিসের সাথে কখনো পরিচিতি ছিল না। ফারিস কেমন প্রেসার দিচ্ছে মোহর ঠোঁটে। মনে হচ্ছে ইচ্ছা করে করে শক্ত করে চুমু দিচ্ছে। ঠোঁটটা মনে হয় ইতিমধ্যে ছিলে গেছে। মোহ ব্যথা পাচ্ছে, কিন্তু থামানোর শক্তিটুকু পাচ্ছে না। অনুভূতিগুলো কেমন দলা পাকিয়ে গেছে। চুমুর বদলে কামড়ে পরিণত হয় মোহর চোখ দিয়ে পানি পড়ছে। আস্তে আস্তে ফারিস কামড় বন্ধ করে হালকা হালকা অনেকগুলো ছোট ছোট চুমু দিচ্ছে মোহর ঠোঁটে। এতক্ষণ মোহর হাত দুটো সে বেডে চেপে ধরেছিল, এখন আলগা হয়ে আসছে। মোহর ওনাটা টান মেরে সরিয়ে গলাতে মুখ ডুবালো। আস্তে আস্তে লাভ বাইটও দিচ্ছে। মোহ এরকম অনুভূতির সাথে পরিচিত হচ্ছে আস্তে আস্তে। শিউরে উঠছে সে নিজেও। এমন উত্তেজনা অনুভূতি তার জন্য এখন ব্যথাদায়ক শুকর হয়ে উঠছে। ফারিসের গলাটা কিভাবে যেন খামচে ধরে আছে সে। মোহর এমন খামচে ধরাটা ফারিসের অস্থিরতা যেন আরো কয়েক গুণ বাড়িয়ে দিল। মোহর জামার পেছনে চেন খুলে ছুঁড়ে পারল নিচে। নিজের শার্টটাও দূরে ছুঁড়ে মারল। ফারিসের চুমুর পরিমাণ তীব্র থেকে তীব্রভাবে বাড়ছে। এদিকে মোহ একসময় সাপোর্ট দিতে শুরু করেছে। নিজেও চুমু খাচ্ছে, কিন্তু ফারিসের জন্য পারছে না। মোহর ঠোঁট থেকে নিজের ঠোঁট সরিয়ে মোহর কাঁধে তিলে অনেক জোরে কামড় দিল। এই কামড় মোহর কাছে ফিল করার মতো লাগছে। ফারিসের চুল শক্ত করে ধরে চেপে ধরল। এইভাবে তারা দুজনে আবদ্ধ হলো দুজনাতে। সময় থেমে যাক, ভালোবাসা অবিরাম চলতে থাক। ফারিসের ভালোবাসার কাছে মোহ বিড়াল ছানার মতো কুকড়ে যেয়ে হার মানল। অবশেষে বাঘ তার শিকারকে নিজের করে পেল। সকালবেলা হালকা মিষ্টি রোদ মোহর মুখে পড়ছে। চোখ মুখ কুচকে ফেলছে এমন ডিস্টার্ব ফিল করাতে। চোখ খুলল যখন নিজের উপর ভারী কিছু আবিষ্কার করলো সে। মোহ নিজের দিকে তাকিয়ে দেখে ফারিস তার উপরে সম্পূর্ণ ভর দিয়ে তারই বুকে মাথা নিয়ে ঘুমে বিভোর হয়ে আছে। কে বলবে কাল রাতে এই মানুষটার আগে কেমন হিংস্র হয়ে গেছিল। ঘুমে কেমন নিষ্পাপ লাগছে, স্নিগ্ধতা আসছে চেহারাতে। উঠতে গেলে পারছে না সে। এদিকে সে টের পেল নিজের গায়ে জামা কাপড় নাই। ঘরে তার আর ফারিসের জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।
ফারিসকে ঠেলেও সরাতে পারছে না। এত ভারী কেমনে? কোনো মতে ফারিসকে ঠেলে সরিয়ে আলমারিতে হাত দিয়ে দেখলো একটা তোয়ালে আছে। নিজের গায়ে চাদর জড়িয়ে ওয়াশরুমে গেল গোসলে। মোহ দেখলো তার শরীরের কিছু অংশে কেমন কালশেটে দাগ। হ্যাঁ, ফারিসের দাগ, কামড়ের দাগ, ঠোঁটটা ফুলে গেছে, পানি পড়াতে হালকা জ্বলছে। কিন্তু মোহর কাছে আজকে পরিপূর্ণ লাগছে নিজেকে, শান্তি পাচ্ছে সে। গোসল সেরে মোহ তোয়ালে পেঁচিয়ে গায়ে ভিজা চুল নিয়ে বের হলো। এখন জামা কোথায় পাবে সে? ব্যাককলের মতো গোসল তো করে নিল। এদিকে ফারিস ঘুমের মধ্যে কিছু একটা খুঁজছে, না পেয়ে তরাক করে চোখ খুলে মোহকে এমন রূপে দেখতে পায়। চোখ আটকে যায় তার মোহর দিকে। মোহর কাছে যেয়ে ওর ভিজা চুলে নাক ডুবালো। মোহ ভয় পেয়ে শিউরে উঠলো, নিজেকে সামনে নিয়ে বলল, ছাড়ুন, সকাল হয়ে গেছে, আমি মাত্র গোসল সারলাম। তো আমার শাস্তি শেষ হয় নাই? ফারিস মোহকে থামিয়ে দিয়ে মোহর ঘাড়ে মুখ রেখে কথাগুলো বলল। ফারিসের এমন গরম নিঃশ্বাস মোহর বুকে কেমন ঢেউ খেলে যাচ্ছে। ফারিস মোহকে নিয়ে বেডে নিয়ে যেয়ে শুয়ে তার কানে কানে বলল, তোমার মাঝে এত শান্তি আগে জানলে কবে তোমাকে খুঁজে নিজের করে নিতাম। আমার অস্থিরতার কারণ তুমি, আমার অতিরিক্ত ভালোবাসার কারণ তুমি, যে আমার শান্তির কারণ, যাকে আমি ভালোবাসি মাত্রাতিরিক্ত।